আজ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাতে দিতে যাওয়া এই ভাষণে থাকছে নানা গুরুত্বপূর্ণ বিষয়। আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা এবং আওয়ামী লীগের অপশাসনের বিষয় তুলে ধরা হবে এই ভাষণে। থাকবে বিশ্ববাসীর জন্য বেশ কিছু বার্তা। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে আজ ভাষণ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে শুরু হতে যাওয়া এই অধিবেশনে ৯ জনের পর ১০ম তালিকায় ভাষণ দেবেন তিনি, যা বাংলাদেশ সময় মধ্যরাতের দিকে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সরকার প্রধান হিসেবে এটি হতে যাচ্ছে তার দ্বিতীয় এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে এই ফোরামে বর্তমান সরকারের প্রধান হিসেবে শেষ ভাষণ। তাই বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে তা নিয়ে আগ্রহ বিভিন্ন মহলের। দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে। সাধারণ অধিবেশনের এবারের ভাষণে তুলে ধরা হবে বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং বিগত সময়ে আওয়ামী লীগের অপশাসনের নানা বিষয়। 15 বছরে যে মিসরুল, যেই ধরনের অপকর্ম করা হচ্ছে, সেগুলোর থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কি কাজ এই গভর্নমেন্ট করছে, সেই কাজগুলো সবাইকে জানানো। বর্তমান সরকারের গত 14 মাসের নানা চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টি তুলে ধরা হবে। জানানো হবে একই সাথে বিচার, সংস্কার ও নির্বাচনের জন্য কিভাবে প্রস্তুত হয়েছে বাংলাদেশ। আসছে ফেব্রুয়ারিতেই নির্বাচনের বিষয়টিও তুলে ধরা হবে সাধারণ অধিবেশনের ভাষণে। গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্টে কি কি কাজ করেছে, ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, পুরো ওয়ার্ল্ড বিশ্ববাসীকে জানানো যে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে, তো সেই বিষয়টাও জানানো। তবে শুধু বাংলাদেশ নয়, ডক্টর ইউনূসের ভাষণে বিশ্ববাসীর জন্য থাকছে নানা বার্তা। রোহিঙ্গা সমস্যা ছাড়াও বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত পরিহার, জলবায়ু ইস্যু এবং তার 3-0 তত্ত্ব গুরুত্ব পাচ্ছে এবারের ভাষণে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডাকসু জাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি গোষ্ঠীর পছন্দ মতো নির্বাচন করেছে। একথা বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর মিরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাতা, আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এই কথা বলেছেন তিনি। রিজভী আরও বলেন, ব্যালট পেপার যেখানে সেখানে পড়ে থাকার ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব নিয়ে সরকারের নীরব অবস্থানও প্রশ্নের জন্ম দেয়। আর এই প্রক্রিয়া চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন ঝুঁকিপূর্ণ হওয়ার শঙ্কাও থাকে। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিভিন্ন কৌশলে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান তিনি। আমাদের সামনে এখনো অনেক ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র কথা এক কথায় বলা যায় না, আপনারা অনেকেই জানেন। আজকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রচারণের মাধ্যমে আজকে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। নানা ধরনের ব্যক্তি, নানা ধরনের মিথ্যাচার, নানা ধরনের অপতথ্য, নানা ধরনের কুকীর্তি আমরা দেখে থাকি। যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়ায় হয়েছে, যেভাবে হয়েছে, সেইটা যথার্থ হয়নি। মাঠ সমতল রাখা ছাড়া নির্বাচন করা উচিত নয়। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সারাদিন সংসদীয় আসন 26 কুড়িগ্রাম 2-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন ছিল কুড়িগ্রাম 26, কুড়িগ্রাম 2 আসনে। সেখানে আমরা বিভিন্ন প্রতিনিধির সঙ্গে কথা বলেছি। জনপ্রতিনিধি যারা সামনে হবেন বা তারা বিভিন্ন দল থেকে নির্বাচন করতে চান, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বিভিন্ন কথা বলছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে বাংলাদেশের জামাতে ইসলামীর যে কুড়িগ্রাম 2 আসনে যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, তার সঙ্গে আমরা কথা বলবো যে তিনি এই আসনে প্রার্থী হয়েছেন, তিনি প্রার্থী হয়ে এ পর্যন্ত কি কি করেছেন। তাকে যেহেতু ঘোষণা করা হয়েছে অনেক আগেই, তিনি জনসংযোগ শুরু করেছেন। আপনি তো জনসংযোগ শুরু করেছেন, আপনাকে কিভাবে সাধারণ মানুষ গ্রহণ করছে? জি, ধন্যবাদ। প্রায় 2 বছর আগে থেকেই আমাকে মনোনীত করেছেন। আমি বাংলাদেশ জামাতে ইসলাম কর্তৃক মনোনীত হওয়ার পর থেকেই আমার 26 কুড়িগ্রাম 2 আসনের প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়
এবং বিশেষ বিশেষ ব্যক্তির নিকট আমরা ইতিমধ্যেই যোগাযোগ করেছি এবং বিভিন্ন সময় আমরা শীতের সময় শীত বস্ত্র, বর্ষার সময় শুকনো খাবার সহ বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমরা তাদের দ্বার করে পৌঁছতে সক্ষম হয়েছি। আমরা বিপুল সাড়া পাচ্ছি যে জনগণের, যে ইউটিউবের অনেক ওনার দলমত প্রতীক দেখেছেন, এবারের ওনারা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই ভোট দিবেন বলে তাদের অভিমত ব্যক্ত করেছেন। আরেকটি বিষয় তো আমরা সারাদিন ঘুরেছি কুড়িগ্রাম 2 আসনে, সেখানে দেখেছি অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তাদের সঙ্গে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে কিনা, দীর্ঘ সময় পর একটি গঠনমূলক নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আপনারা কি মনে করছেন? আমি কোনো প্রতিদ্বন্দ্বীকে খুব বিশেষ নজরে দেখি না। প্রতিদ্বন্দ্বী তিনি হেভিওয়েট হন আর নর্মাল হন, প্রতিদ্বন্দ্বী মনে করি। আমি কিভাবে আমার লক্ষ্য টার্গেট উদ্দেশ্যে আমি পৌঁছতে পারবো সেটাই আমার বিবেচ্য বিষয়। এজন্য আমি আমাদের দলের যে সমস্ত পরিকল্পনা আছে পরিকল্পনা বাস্তবায়নে এবং যথাযথ প্রক্রিয়ায় আমরা সেই কাজগুলোই করে যাচ্ছি। এতে আমি মনে করি যে হেভিওয়েট বলতে যারা এখনও মাঠে ময়দানে আসতে পারেন নাই, যাদের নাম সিলেকশন পর্যন্ত হয় নাই, তারা কখন আসবেন না আসবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা দীর্ঘদিন থেকে এই মাঠে চষে বেড়াচ্ছি, আমরা খুলি বৈঠক করছি, আমরা বাজারে বৈঠক করছি, আমরা প্রত্যেকটা নির্বাচনী এলাকাতে আমরা গিয়েছি এবং সেখানে তাদের বিভিন্ন সমস্যা দিয়ে দেখেছি। ইতিমধ্যে অনেক সমস্যার সমাধান আমরা করেছি। এজন্য আমি মনে করি যে পরবর্তীতে কখন কোন সময় হেভিওয়েট প্রার্থী আসবেন সেজন্য আমরা কোনো প্রকারে শঙ্কিত নই। আরেকটি বিষয়, আমরা প্রতি বছরই দেখি হচ্ছে পত্রপত্রিকায় আসে যে এই জনপদের এই আসন কয়েকটা হচ্ছে দারিদ্র সীমানার নিচে থাকে। তো সেই জনপদকে সামনে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ, অত্যন্ত চমৎকার প্রশ্ন করার জন্য। আমরা এখানে জনবসতি প্রায় দারিদ্র্যসীমার নিচে আছে। এই দারিদ্রতা বিমোচনের জন্য আমরা যে কাজটি প্রথমেই করব, সর্বপ্রথম যদি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে খাদেম হিসেবে কবুল করেন, তাহলে যারা প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ আছেন তাদের লোকাল এলাইটস এবং প্রশাসনের সাহায্য সহযোগিতায় সর্বপ্রথম আমরা এখানে দারিদ্র্য বিমোচনের জন্য যেটা কাজ করব সেটি হলো কুড়িগ্রাম জেলায় একটা পূর্ণাঙ্গ অর্থনৈতিক জোন চালুর ব্যবস্থা করব, যাতে করে এখানে কৃষক সমাজ তাদের উৎপন্ন পণ্য দ্রব্যাদের ন্যায্য মূল্য পান, এখানে বেকার শ্রমজীবী ভাই ও বোনরা তারা এখানে কাজ পান। এবং আর একটু ব্যাপার সেটা হলো যে এখানে যুব সমাজ যারা আছেন, শিক্ষিত আধা শিক্ষিত যারা আছেন, তাদের বেকারত্ব দূরীকরণের জন্য আমরা কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করবো। এই লক্ষ্যে কুড়িগ্রাম সদরে 2-1টি কারিগরি স্কুল কলেজ থাকলেও, যেমন রাজারহাট, ফুলবাড়িতে কোনো প্রকারের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নেই। আমরা আশা করব যে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তাহলে রাজারহাট এবং ফুলবাড়িতে 2টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব, যে সেখানে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি রূপান্তরিত করে জনশক্তি বিদেশে রপ্তানি করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এখানে জামাত মনোনীত যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু বলছেন যে এখানে যে তরুণ সমাজ বা যুব সমাজ রয়েছেন তারা যদি নির্বাচিত হতে পারেন, এই তরুণ সমাজ ও যুব সমাজকে শক্তিতে রূপান্তর করবেন। এই ছিল আপাতত CSRM DBC ইলেকশন এক্সপ্রেসে। পরবর্তী সন্ধ্যা 7টায় আমরা আরেক প্রার্থীর সঙ্গে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। রাজধানীর সবজি বাজারে স্বস্তি ফেরেনি, দামের ঝাঁঝে ক্রেতার নাভিশ্বাস অবস্থা। সীমিত আয়ের মানুষের বাজারে থলে ভরছে শুধু আলু আর কাঁচা পেঁপেতে। বাজারে গেল সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে ডিম, আগের দরেই বিক্রি হচ্ছে মুরগি, চড়া গরু এবং খাসির মাংসের দাম। বৈদ্যুতিক লাইনের গন্ডগোলে 3 দিন ধরেই অন্ধকারে রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজার। একে তো আলো নেই, তার উপর দামের উত্তাপ। ক্রেতারা বলছেন আলু ও পেঁপে ছাড়া হাতের নাগালে কোনো সবজি নেই। আগে যেখানে 300 টাকায় আমরা অনেক বাজার করতে পারতাম, এখন 300 টাকায় আমরা হাফ কেজি করে ধরো 2-3টা আইটেম কিনতে পারছি, এরকম হচ্ছে। সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম সাধারণ মানুষ। অভিযোগ, দাম নিয়ন্ত্রণে বাজারে কোনো নজরদারি নেই। আলু হলো 25 টাকা, পেঁপে 30 টাকা, গুলবাগুন 200, ওই উস্তা 100, তারপর পটল হলো 70 টাকা 80 টাকা। একটা ব্যাগের মাঝে মাল হইলে 1000-1200 টাকা বিল হয়ে টাকা। আগে যেটা বান্ডেল হিসেবে বিক্রি হতো এখন সেটা পিস হিসেবে বিক্রি হচ্ছে 20 টাকা করে। তো নাগালের বাইরে তো চলে যাচ্ছেই। নজরদারি এই ক্ষেত্রে বাড়ানো উচিত যে একটু নাগালের মধ্যে আনা যায় কিনা। খিলগাঁও তালতলা কাঁচা বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে মানভেদে 75 থেকে 80 টাকা, আর রসুন 140, আদা 160 টাকা কেজি। পেঁয়াজ একটা 75 টাকা, একটা 80 টাকা। কাস্টমার ফুটপাতের দিকে যোগ বেশি, আমাদের মার্কেটে কাস্টমার একদম নাই।
বাজারে স্বস্তি কেবল ডিম ও মুরগিতে। ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা ডজন, আর ব্রয়লার 170 টাকা কেজি। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকা কেজি। এ বাজারে খাসির মাংস 1200 টাকা কেজি, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।